আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের সবার ঘরে কম বেশি জমির দলিল রয়েছে। হাতের কাছে জমির দলিল থাকা সত্ত্বেও আমরা বুঝতে পারি না যে দলিলের কোন জায়গায় কি লেখা থাকে, দাতা গ্রহীতা কতজন, জমির পরিমাণ কত এবং ক্রয়কৃত জমির মূল্য কত। তো বন্ধুরা, দলিল বিষয়ে আপনি যদি অ্যাডভান্স কিছু হতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওটি দেখলে পরবর্তীতে আপনি নিজেই জমির দলিল পড়ে বুঝতে পারবেন যে দলিলে কোন জায়গায় কি লেখা থাকে। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে খেয়াল করুন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি দলিলের প্রথম পাতা নিয়েছি। তো বন্ধুরা, দলিলের প্রথম পাতার উপরে ডান পাশে তো আমি আপনাদের মার করে দেখাচ্ছি। তো আপনারা এখানে খেয়াল করুন, এটা একটি নাম্বার। তো দলিলের প্রথম পাতার উপরে ডান পাশে যে নাম্বারটি থাকবে সেটা হলো দলিলের নাম্বার। তো এটা প্রত্যেকটি দলিলই থাকে। তো দলিলের বাম পাশে আরেকটি নাম্বার থাকে, আপনারা এখানে খেয়াল করুন, এটা হলো দলিলের সিরিয়াল নাম্বার। তো বন্ধুরা, এই মাঝখানে যে এক লেখা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো দলিলের পৃষ্ঠা নাম্বার। এটা সব দলিলে থাকবে তা নয়, এটা থাকতেও পারে, কোনো দলিলে আবার নাও থাকতে পারে। তো বন্ধুরা, আমরা এখন স্ক্রল করে নিচে আসতেছি। এখানে আপনারা দেখতে পারতেছেন যে গ্রহীতা। তো গ্রহীতা যদি একাধিক থাকে তাহলে গ্রহীতার নামের সাথে একাধিক ব্যক্তির নাম থাকবে। আর যদি গ্রহীতা একজন হয়, অর্থাৎ দলিলটি যদি একক মালিকানাধীন হয় তাহলে একজন ব্যক্তির নাম থাকবে। তো আমি আপনাদের দেখাচ্ছি, এটি হলো একক মালিকানাধীন একটি দলিল, অর্থাৎ এই দলিলে গ্রহীতা একজন। তো বন্ধুরা, এখানে আপনারা পড়লেই বুঝতে পারবেন যে গ্রহীতার নামের পরে রয়েছে পিতার নাম। এই দলিলটি হলো একক মালিকানাধীন। তো এখানে একজন ব্যক্তি গ্রহীতা আর এই ব্যক্তির পিতার নাম রয়েছে। পিতার নামের পরে দেখতে পাচ্ছেন যে ধর্ম ইসলাম, পেশা কৃষি, আর মৌজা হলো মির্জাপুর, জেলা জামালপুর। তো এগুলো আপনারা দেখে নেবেন, দলিলটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই যে গ্রহীতার বাম পাশে আপনারা আরেকটি লেখা দেখবেন যেটাকে বলা হয় দলিলের সারাংশ বা সারমর্ম। তো বন্ধুরা, এই এখানেই দলিলের মূল কথাটি লেখা থাকে যে দলিলটি কত টাকা, অর্থাৎ জমিটির ক্রয় মূল্য কত, দলিলটি বা জমিটি কোন মৌজায় অবস্থিত, এই দলিলের জমির পরিমাণ কত এবং খাজনার পরিমাণ কত, দলিলটি কোন উপজেলায় অবস্থিত, এগুলো আপনারা এই জায়গায় পড়ে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখন মূল বিষয়গুলোর ভিতরে আরেকটি বিষয় দেখব যে এই যে এখানে যে সাব রেজিস্টার এবং একটি দিন তারিখ, অর্থাৎ দলিলটি কত সালে কোন তারিখে কোন মাসে রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে। আমরা সবাই জানি যে বর্তমানে রেজিস্ট্রি অর্থাৎ সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে যদি রেজিস্ট্রিকরণ করা না হয় তাহলে সেই দলিলের কোনো মূল্য নেই বা ভ্যালু নেই, আদালতে বা আইনের কোনো আপনি প্রতিকার পাবেন না। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পারতেছেন 4/10/1994। এখানে যদিও একটু ঝাপসা ঝাপসা, আপনারা যখন আপনাদের দলিলগুলো দেখবেন তখন আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পারবেন। আর এই পাশে দেখতেছেন যে আঙ্গুলের ছাপ, অর্থাৎ এই দলিলে যিনি দাতা অর্থাৎ যে ব্যক্তি জমিটি বিক্রি করলেন তার আঙ্গুলের ছাপ থাকবে এবং আঙ্গুলের ছাপের সাথে ওই ব্যক্তির নাম থাকবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টু খা। তো আমরা যদি দাতা সম্পর্কে আরো বিস্তারিত দেখি, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে দাতা মোহাম্মদ ভুট্টু খা। দাতার পিতার নাম হলো তমেজ খা। এখানে আপনারা এই যে তমেজ খা এবং ভুট্টু খা, এদের পেশা এবং এদের এরা যে জেলায় অবস্থিত সেগুলো আপনারা দেখতে পারবেন। তো এই পাশে আরো আপনারা বিস্তারিত এগুলো পড়ে নেবেন। আমি যদি এগুলো পড়ে আপনাদের বলতে চাই তো বন্ধুরা ভিডিওটি অনেক লম্বা হয়। আমরা সবাই জানি যে ইউটিউবে লম্বা ভিডিও কেউ দেখতে চায় না। তো এগুলো যে বিষয়ে যে এখানে দেখেন 25,000 টাকা, এখানে কিন্তু এই যে 25,000 এখানে কিন্তু লেখাই রয়েছে। মূল বিষয়গুলো এগুলো, এই যে এটা এবং এই যে দাতা এবং আঙ্গুলের ছাপ, এই প্রথম পাতা, এগুলো হলো মূল বিষয়। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো দ্বিতীয় পাতা। তো আপনারা দ্বিতীয় পাতা দেখতে পাচ্ছেন, এই যে দ্বিতীয় পাতার এখানে কিন্তু 2 লেখা রয়েছে। প্রথম পাতায় আমরা দেখেছিলাম যে 4/10/1994, একটু ঝাপসা ঝাপসা। প্রথম পাতার দ্বিতীয় পৃষ্ঠাটা এখানেও কিন্তু লেখা রয়েছে যে 4/10/1994 তারিখে দলিলটি সাব কবলা অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে ভুট্টু খা। তো এখানে যে ভুট্টু খার যে আঙ্গুলের ছাপ রয়েছে, এই ছাপটি এখানে দেখতে পারবেন এবং আঙ্গুলের ছাপের পাশেই আপনারা দেখতে পারবেন যে একটি নাম্বার, এটা হলো এই আঙ্গুলের ছাপের নাম্বার। এই নাম্বারটি রেজিস্ট্রি অফিসে বালাম বইতেও লেখা রয়েছে। এখন আমরা দেখবো দ্বিতীয় পাতা। দ্বিতীয় পাতাতে দেখেন এই যে ভুট্টু খার অর্থাৎ দাতার বৃদ্ধাঙ্গুলের ছাপ এবং নাম, এগুলো আপনারা পড়ে নেবেন, যে এগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখাবো তৃতীয় পাতা। এই যে এটা হলো দ্বিতীয় পাতার দ্বিতীয় পৃষ্ঠা। তো এখন আপনারা ক্লিয়ারই ভাবে বুঝতেই পারলেন যে 4/10/1994 সালে দলিলটি সাব কবলা মূলে রেজিস্ট্রেশন করা হয়েছে। তো বন্ধুরা, এটা হলো দলিলের 3 নাম্বার পাতা। এই 3 নাম্বার পাতাতেও দাতার আঙ্গুলের ছাপ পাবেন। তো এখানে আপনারা এগুলো দেখে নেবেন। তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে দলিলের 4 নাম্বার পাতা। তো 4 নাম্বার পাতাতে আপনারা খেয়াল করুন, এটা হলো দলিলের 4 নাম্বার পাতা।
তো 4 নাম্বার পাতাতেও এখানে আপনারা দেখতে পারতেছেন যে দাতার আঙ্গুলের ছাপ, এটা হলো তফসিল। তো তফসিলগুলো আপনারা পড়ে নেবেন। মৌজা মির্জাপুর 93 নং তহসিল 2 নং, এগুলো আপনারা পড়ে নেবেন। পড়লে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কি কাজ। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো দলিলের 5 নাম্বার পাতা। তো এই 5 নাম্বার পাতাতে হলফনামা লেখা হয়েছে। তো এই হলফনামাটি 30 টাকার একটি স্ট্যাম্পে লেখা হয়েছে। বর্তমানে আপনি যদি দলিল করতে চান তাহলে আপনাকে 200 টাকার স্ট্যাম্পে হলফনামা করে দলিল সম্পাদন বা রেজিস্ট্রেশন করতে হবে। তো বন্ধুরা এই হলফনামার নিচে আপনারা দেখতেই পাচ্ছেন যে আঙ্গুলের ছাপ এবং এই যে ভুট্টুখা অর্থাৎ দাতার নামটি এখানেও রয়েছে। তো বন্ধুরা এই যে পৃষ্ঠা এটা হলো দলিলের 4 নাম্বার পাতার দ্বিতীয় পৃষ্ঠা অর্থাৎ পরের পৃষ্ঠা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা লাস্ট পৃষ্ঠাতেও আপনারা খেয়াল করুন, এখানেও কিন্তু দাতার নাম রয়েছে এবং দলিলটি যেদিন রেজিস্ট্রেশন সম্পূর্ণ রয়েছে সেই দিনের তারিখ রয়েছে। এই সিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সাব রেজিস্ট্রার অফিসের সিল। আশা করি যে ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন যে দলিলের কোন জায়গায় কি লেখা থাকে, দলিলের সারাংশ বা সারমর্ম কাকে বলা হয়। তো বন্ধুরা আমি যে দলিলটি আপনাদের দেখালাম এটি হলো একটি হাতে লিখিত দলিল। বর্তমানে যে দলিলগুলো হয়ে থাকে সেটি হলো কম্পিউটার প্রিন্ট করা দলিল। তো বন্ধুরা বর্তমানে যে দলিলগুলো এগুলো বোঝা বা পড়া অনেক সহজ। এতে পুরাতন দলিলগুলো যদি আপনি বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে কোনো দলিল লেখকের কাছে বা যারা দলিল বুঝে তাদের কাছে গিয়ে জানতে হবে, বুঝতে হবে। তো আমার ভিডিওটি যদি দেখেন তাহলে তাদের কাছে আপনাকে দৌড় ঝাঁপাতে হবে না। ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এই যে দলিল পড়ার কৌশল বা দলিল বোঝার কৌশল এই নিয়ে আমার ধারাবাহিক পর্ব থাকবে। তো পাকিস্তান আমলে দলিলগুলো কি এরকম ছিল বা ব্রিটিশ আমলে দলিলগুলো কিরকম ছিল সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত দেখব অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।